বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে মামলাগুলো বাতিলই থাকল। সকালে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে আবেদনগুলোর উপর শুনানি অনুষ্ঠিত হয়। গত 23শে অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 2007 সালে রাজধানীর 4টি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা মামলার মামলায় দায়ের করা হয়েছিল। পরবর্তীতে হাইকোর্ট ডিভিশন মামলাগুলা বাতিল করে দেন। এই বাতিলের এগেনস্টে রাষ্ট্রপক্ষ মাননীয় মহামান্য অ্যাপিলেট ডিভিশনে আজকে গিয়েছিলেন। দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষের যে আপিল সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তার মানে দাঁড়ালো হাইকোর্ট ডিভিশন মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। দেশের সম্মান ও গৌরব রক্ষায় বাংলাদেশের মানুষের পাশে থেকে কাজ করছে সেনাবাহিনী উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা সদস্যদের যুগোপযোগী এবং বাস্তবসম্মত প্রশিক্ষণ নেয়ার আহ্বান জানিয়েছেন। সকালে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকা, চর খাপুরা এবং চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শীতকালীন অনুশীলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রওনা হয়ে দুপুর 12:30টায় প্রধান উপদেষ্টা কালুখালীর মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুরায় হেলিপ্যাডে অবতরণ করেন। প্রধান উপদেষ্টাকে অনুশীলন স্থলে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় 1 ঘণ্টাব্যাপী শীতকালীন অনুশীলন প্রত্যক্ষ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স এবং কমান্ডো সহ সব আর্মস এবং সার্ভিসেস এবং বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশগ্রহণ করে। সুষ্ঠু নির্বাচন থেকে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন বঞ্চিত ছিল, তাই ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই বর্তমান নির্বাচন কমিশনের প্রধানতম লক্ষ্য বলে মনে করেন সিসি এএমএম নাসির উদ্দিন। ভোটার তালিকা হালনাগাদ নিয়ে সকালের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বাংলাদেশের বিগত 3টি বিতর্কিত জাতীয় নির্বাচন নিয়ে সিইসি এবং কমিশনাররা আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখলেন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দীর্ঘ 15 বছরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আস্থার পরিবেশ ফিরিয়ে এনে এই অধিকার ফিরিয়ে আনাই মূল লক্ষ্য বর্তমান কমিশনের। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের কমিটমেন্ট হচ্ছে, জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। তা আমাদের 18 কোটি মানুষ বঞ্চিত মানুষ কোথায় যাবে? ওরা তো বঞ্চিত, ভোটের অধিকার থেকে বঞ্চিত 18 কোটি মানুষ। এরা তো জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই তাদের। তারা আসবে আমাদের কাছে। নির্বাচন কমিশনার বেগম তাহমিদা বলেন, সরকারের ইচ্ছের কারণেই নির্বাচনে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এতদিন ঘটেনি। আমাদের অনেকের মধ্যেই সংশয় আছে যে আমরা এটা সুষ্ঠুভাবে করতে পারবো কিনা, তবে আমি আশাবাদী। গত যে টার্মগুলোতে আমরা কেন পারি নাই? কারণ তখন আমার যে ব্যাখ্যা সেটা হলো কর্তার ইচ্ছায় কর্ম হয়েছে। রাজা চেয়েছে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তাই আমরা সবাই সেই সোনার হরিণ ধরার জন্য ছুটে বেরিয়েছি। নির্বাচন কমিশনের মুখপাত্র এই কমিশনার বলেন, ভোটাধিকার ফিরিয়ে দিতে সঠিক তালিকা প্রণয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বড় অংশই আছে আমাদের এনআইডি সংক্রান্ত, আর ভোটার তালিকারই কিন্তু বাই প্রোডাক্ট হচ্ছে আমাদের এনআইডি। সো আমরা এনআইডি সেবা নিয়ে ইতিমধ্যে কাজ করছি। আমার দৃঢ় বিশ্বাস সেটা আরও ত্বরান্বিত হবে। যত দ্রুত সম্ভব আমাদের চ্যাট বক্স টাইপ কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে করে আমরা সরাসরি সাধারণ মানুষের বক্তব্য শুনতে পারি, তাদের
যে সমস্যাগুলো আছে এটা জন্য রিয়েল লাইফ তারা আমাদেরকে পোস্ট করতে পারেন। সারা দেশের 1800 কর্মকর্তাদের ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরে তারাই 70,000 মাঠ কর্মীদের প্রশিক্ষণ দেবেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। শৈত্যপ্রবাহ না থাকলেও দেশের বিভিন্ন জেলায় অনুভূত হচ্ছে শৈত্যপ্রবাহের মতোই হাড় কাঁপানো শীত। মূলত ঘন কুয়াশার কারণে দিন রাতের তাপমাত্রার পার্থক্য অনেক কমে যায় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা জানান এটিকে বলা হয় কোল্ড ডে কন্ডিশন। মধ্যরাত থেকে পরদিন দুপুর পর্যন্ত কুয়াশা, উত্তরের বাতাস, জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় বেড়েছে শীতের তীব্রতা। শীতে বিপর্যস্ত পঞ্চগড়, দিনাজপুর, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বগুড়া, রাজশাহী সহ বিভিন্ন জেলার জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, ব্যাহত হচ্ছে যান চলাচল। বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। এদিকে ঘন কুয়াশা এবং শীতে উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষক। চলতি মাসে কয়েকটি শৈত্যপ্রবাহ এবং কয়েক জেলায় হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সূর্য তো ওঠেই না, আর কাম কাজ তো দূরে থাক, কাম কাজও নাই। ধরতে বলে 3 দিন যাবৎ ঘরে চুলাই জ্বলে না। ঠান্ডায় তো বহুত জর্জরিত। হ্যাঁ, 3 দিন পর্যন্ত সূর্য ওঠে নাই। কিচ্ছু দেখায় না, স্যার কিচ্ছু দেখায় না, একদম খুব বেটার সমস্যা আছে। যে কোনো কৌশল বা বাহানায় নির্বাচন বিলম্ব করার চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 14 দিন যুক্তরাজ্য সফর শেষে লন্ডন থেকে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। ভাষা কোনো ধারণা নয়, সব পক্ষের সাথে আলোচনা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান সালাউদ্দিন আহমেদ। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ তৈরি করতে পারেনি বিএনপি। আশা প্রকাশ করেন শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন। সংশ্লিষ্ট সকল মহল রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রুটম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে, এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজ। যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত পুলিশের এসআইদের মধ্যে থেকে অব্যাহতি পাওয়া প্রায় 100 জন চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের গেটে মানববন্ধন করেছেন। 40তম ক্যাডেট এসআই ব্যাচে পুলিশ উপপরিদর্শক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন 857 জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন 823 জন। এর আগে 40তম বিসিএস পুলিশ ক্যাডারের 62 জন সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল। মাঠ এবং ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে 4 ধাপে 321 এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে ছেলে 288 জন, মেয়ে 33 জন। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আমরা একাডেমির পিছনে দিছি, এই চাকরির পিছনে দিছি। তো একটা বছর এই পিছনে পরিশ্রম করার পর আমাদের কেন আজকে রাস্তায় আসতে হচ্ছে? আমার ক্ষেত্রে কারণ ছিল হচ্ছে আমি প্রশিক্ষণ শেষ হওয়ার পরে নির্ধারিত সময় শেষ হওয়ার পরে আমি দীর্ঘক্ষণ মাঠে দাঁড়িয়ে থেকেছি, বিশৃঙ্খলা করেছি, কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমাদের হলো রাজনৈতিক জ্ঞান থেকে শুরু করে কোনো কিছু নাই। আমরা হলো সব পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, অধিকাংশ সব পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, এর সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই। আমাদের দাবি একটাই যে আমাদেরকে অবৈধ বা মানে কোনো কারণ ছাড়াই যে অব্যাহতি দেওয়া হলো, যাতে আবার সবাইকে আবার নতুন করে পুনর্বহাল করা হোক। নোয়াখালী, কোম্পানীগঞ্জ, কবিরহাট উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী 5 সংসদীয় আসন। এই আসনের সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী ওবায়দুল কাদেরের কালো থাবা পড়েনি এমন কোনো সংস্থা নেই। এলাকাবাসীর অভিযোগ, দেশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সর্বত্র চাঁদাবাজি, দখলদারিত্ব, হামলা এবং দুঃশাসন চালিয়েছেন কাদের এবং তার ভাই। লুটপাট করেছেন কোটি কোটি টাকা। নোয়াখালী থেকে মোহাম্মদ মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের সাবেক প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের শুধু কেন্দ্রীয় পর্যায়ে নয়, নিজের ইচ্ছে মতো চালিয়েছেন সংসদীয় আসন ও কোম্পানীগঞ্জ উপজেলাকেও, যার প্রভাবে প্রশাসনকে চোখ রাঙিয়ে শাসন করেছেন তারই ছোট ভাই
বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জাও। এখন মুখ খুলছেন এতদিন যারা ছিলেন এক দুঃশাসন নির্যাতনের ভয়ের রাজ্যে। কোম্পানিগঞ্জে কোনো উন্নয়ন উনি করেননি। এখানে উন্নয়ন করেছেন উনি সন্ত্রাসের, এখানে উন্নয়ন করেছে চাঁদাবাজির, এখানে উন্নয়ন করেছে লুটতরাজ দখলের। সাধারণ মানুষ একরকম অসহায় অবস্থায় ছিল। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনী হলফনামায় ওবায়দুল কাদের নির্দিষ্ট কিছু পরিমাণ সম্পত্তি দেখালেও কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তির মালিক কাদের ও তার পরিবার। বসুরহাট বাজারের ব্যবসায়ীরা ওবায়দুল কাদের দাপটে এবং মির্জা কাদের সহ তাদের 2 ভাই 3 ভাই এবং তাদের ভাগিনাদের দাপটে কোম্পানিগঞ্জের মানুষের যে অতিষ্ঠ অবস্থা ছিল এটা কোম্পানিগঞ্জের মানুষ সহ বাংলাদেশের সকলে জানে। তার কাছে তো দলীয় বাহিনী বলে অন্য কোনো লোক তার কাছে যেতে পারতো না এবং তার নির্দেশেই মূলত কোম্পানিগঞ্জের সমস্ত এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং তার ভাই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল। নদী ভাঙন এলাকায় বাঁধ নির্মাণ, উপজেলা প্রশাসন, সড়ক বিভাগ, সরকারি বেসরকারি অফিস, রাস্তাঘাট ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ সহ সকল স্তরে দুর্নীতিতে জড়িয়েছিলেন তারা। ইতিমধ্যে ওবায়দুল কাদের এবং তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। গত বছর 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর বসুরহাটের রাজাপুরে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের গাড়ি ও বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। এনটিভি নিউজ ডেস্ক। নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে নাটোরের লালপুরে আওয়ামী লীগ ছাত্রদলের সংঘর্ষে 5 জন আহত হয়েছে। গতরাতে উপজেলার আরবাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ কর্মী সাব্বির হোসেন জয় তার ফেসবুকে একটি পোস্ট দেন। এই ঘটনায় লালপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রায়হান কবির সুইট ওই ছাত্রলীগ কর্মীকে মারধর করে। পরে জয় স্বজনেরা একত্রিত হয়ে সুইটকে ধাওয়া দেয় এবং তাকে পিটিয়ে আহত করে। পরে সুইট তার নেতা কর্মীদের একত্রিত করে রঘুনাথপুরে ছাত্রলীগ কর্মী জয় সহ আওয়ামী লীগ সমর্থক 3 বাড়িতে হামলা এবং ভাঙচুর চালায়। এতে আহত 4 জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভারে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে অপহরণের পর গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে এলাকার ত্রাস মোশাররফ হোসেন মুসাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গভীর রাতে রাজধানী মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। তারা জানান, আওয়ামী লীগ সমর্থিত আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন মুসা। দীর্ঘদিন ধরে তিনি চাঁদাবাজিতে জড়িত। মোটা অঙ্কের চাঁদা না পেয়ে 31 রাতে পূর্ব হাটি ভাঙা ব্রিজ এলাকার ব্যবসায়ী রমজান খানকে অপহরণ করে তার কাছে থাকা টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় মুসা। পরে রমজানের ডান পায়ে গুলি করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে সৌদি কোম্পানি অ্যারামকো সহ বেশ কয়েকটি বিদেশি কোম্পানিকে বিনিয়োগ করতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সৌদি বাংলাদেশ সংক্রান্ত এক সেমিনারে কথা বলেন তিনি। দীর্ঘদিন থাকার ইচ্ছে নেই জানিয়ে কিছু ভালো কাজ করে দৃষ্টান্ত রেখে যাবার কথাও বলেন অর্থ উপদেষ্টা। দেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ নেই স্বীকার করে এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। We're trying to speed up some of the process, improvement of the process. That is very important. And these are some of my personal views. I'm looking forward to looking at it. And I think there will be some kind of a synergy between STS, which they are doing, soft transition to middle income country or developing country, and there are some actions I can see. I can assure the ambassador that the present government is definitely poised towards very positively towards this, and we are trying to make things really easy for the investors to come in.
ব্যাডমিন্টন দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার এবং শুভানুধ্যায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025। শনিবার গুলশান 2-এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম, রেডিও সহ বিভিন্ন মাধ্যমের 33টি প্রতিষ্ঠান থেকে একটি করে দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। 2 সদস্য বিশিষ্ট দলগুলো 8টি গ্রুপে ভাগ হয়ে ফাইনাল এবং সেমিফাইনাল সহ মোট 67টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। যুক্তরাষ্ট্রের ফুটবলে অসামান্য অবদান রাখায় দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন লিওনেল মেসিকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পদকে ভূষিত করেছেন, যা দেশটির সর্বোচ্চ বেসামরিক পদক। যদিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না আর্জেন্টাইন এই বিশ্বজয়ী তারকা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ বাস্তবসম্মত করার নির্দেশনাও দিয়েছেন তিনি। রাজবাড়ী থেকে রিপোর্ট করছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন ফরিদ আহমেদ ভূঁইয়া। শত্রুর দুর্গ একের পর এক তছনছ করে উড়িয়ে দিচ্ছে দেশপ্রেমিক সৈনিকের অস্ত্র। রণঝঙ্কারে যুদ্ধের দামামা বেজে চলেছে। প্রিয় মাতৃভূমিকে রক্ষায় এভাবেই জীবন বাজি রেখে শত্রুর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে কামানের গোলা আর অত্যাধুনিক সমরাস্ত্র গর্জে ওঠে। সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের আয়োজনে রাজবাড়ী জেলার কালুখালীর সাধারচরে সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন অর্থাৎ যুদ্ধ মহড়ার দৃশ্য এটি। যুদ্ধ করতে করতে শত্রুপক্ষকে নিশ্চিহ্ন করে যোদ্ধারা, উড়িয়ে দেয় বিজয় কেতন। প্রায় 1 ঘণ্টাব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যরা সত্যিকারের যুদ্ধের পরিবেশন সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। পুরো মহড়া সামনে থেকে বসে দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সমাপনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা, তাই প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। পারফেকশন এটা সব জিনিসে, সেটা শুধু যুদ্ধের ব্যাপারে নয়, জীবনের সবকিছুতেই খাটে। খেলাধুলার যে খাটে সেটা তো প্রতিনিয়তই আমরা দেখি, যে যত বেশি খাটে, যে যত বেশি পরিশ্রম করে, প্রস্তুতি নেয়, খেলায় জেতার সম্ভাবনা তার বেশি। যুদ্ধক্ষেত্র একই ব্যাপার, প্রস্তুতি বারে বারে করতে হয়, পারফেকশন বারে বারে করলে এই পারফেকশনের দিকে যায়। ডক্টর ইউনূস বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। এদিন সামরিক এলাকায় সেনা সদস্যদের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শীতার্তদের মাঝে বিতরণ করেন শীত বস্ত্র। লাল সবুজের 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি রক্ষায় দেশ প্রেমিক সেনাবাহিনী শত্রুর মুখোমুখি থেকে জীবন বাজি রাখার যে মহড়া দিয়েছে, তাতে আগামীতে সেনাবাহিনীর দক্ষতা উন্নয়নের পাশাপাশি দেশ মাতৃকার জন্য বুক চিতি দেওয়ার অনন্য উদাহরণ তাদের স্মরণ থাকবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কালুখালী, রাজবাড়ী। সকল গণমাধ্যম সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গত 15 বছরে ভূমিকা মূল্যায়ন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ। চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সভায় বক্তারা বলেন, দেশে বেশিরভাগ ক্ষেত্রে গণমাধ্যমের কোনো নীতিমালা মানা হচ্ছে না। বক্তারা সাংবাদিক ও গণমাধ্যমকে নীতিমালা মানা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া গণমাধ্যমের লাইসেন্স বা ডিক্লারেশন বাতিলের দাবি জানান। অনুষ্ঠানে গণমাধ্যম
গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রস্তাবনায় কিছু চাপিয়ে দেওয়া হবে না উল্লেখ করে কমিশন চেয়ারম্যান বলেন, অংশীজনদের সুপারিশমালা বিবেচনা করা হবে। প্রতিষ্ঠান হিসাবে আমাদের সমস্ত গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর তাদের গত 15 বছরের ভূমিকা মূল্যায়ন করা উচিত। এক একজন ব্যক্তির ক্ষেত্রেও সেই মূল্যায়নের প্রয়োজন আছে। আমি কিভাবে আমার দায়িত্বে ব্যর্থ হয়েছি, আমি কিভাবে এমন ভূমিকা রেখেছি যেটা সরকারকে শক্তিশালী করেছে, স্বৈরাচারী সরকারকে শক্তিশালী করেছে, সেগুলো আমাদেরও মূল্যায়নের প্রশ্ন আছে। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। বিকেলে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে এনাদপুর থানার খাজা ইউনুস আলী দরবার শরীফের 110তম ওরসে অংশ নিলে আব্দুল লতিফ বিশ্বাসের গাড়ি আটকে দেয় উত্তেজিত জনতা। এ সময় উত্তেজিত জনতার তার গাড়ি বহরে হামলা চালায়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাবল মার্ডার মামলায় 4 আসামিকে মৃত্যুদণ্ড ও 8 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন হাসানুর রহমান হাসু, মোহাম্মদ কাউসার আলী, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন রিন্টু ও জাহিদুল ইসলাম জালিম। 2017 সালের 21 জানুয়ারিতে সাইফুল ইসলাম, তার ভাই সোনা মিয়া, আবুল কালাম, মকবুল হোসেন সহ অন্যরা বাড়িতে বসেছিলেন। এ সময় আসামি হাসানুর রহমান হাসুর নেতৃত্বে অন্য আসামিরা তাদের উপর হামলা চালায়। এতে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন ও সাইফুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় নিজামুদ্দিনের ছেলে শহীদুল ইসলাম বাদী হয়ে 51 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গাজীপুরের টঙ্গী ইজতেমা মাঠে হত্যা মামলার আসামি সাতপন্থী নেতা শফিউল্লাহর 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে গাজীপুর মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। এর আগে শনিবার রাতে শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি হত্যা মামলার 9 নম্বর আসামি। এ নিয়ে এই মামলায় 3 জনকে গ্রেফতার করা হলো। তিনি রাজধানী মুগদা বড় মসজিদের খতিব ও সাতপন্থীদের শীর্ষ নেতা। পোষ্য কোটা বাতিল সহ 9 দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে আজ 1.5 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করে তারা। শিক্ষার্থীদের 9 দফা দাবিগুলো হলো পোষ্য কোটা সহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল, ভর্তি আবেদন ফি 200 টাকা নির্ধারণ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা চালু, বন্ধ হলগুলোতে শিক্ষার্থীদের আর্থিক অবস্থা, বাড়ির দূরত্ব এবং মেধার ভিত্তিতে আসন বরাদ্দ এবং অতি দ্রুত নতুন 2টি হল নির্মাণ করা। এসব দাবি আদায়ের আগেও মানববন্ধন, অবস্থান কর্মসূচি সহ প্রশাসনের সাথে বৈঠক করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। যমুনা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে চলল 2টি ট্রেন। 120 কিলোমিটার গতিতে ট্রেন দুটি যমুনা সেতুর উপর দিয়ে চলাচল করে। সকাল 9টার দিকে পরীক্ষামূলক ট্রেন দুটি সফলভাবে সেতু অতিক্রম করে। যমুনা রেল সেতু প্রকল্পের কর্মকর্তারা জানায়, প্রথমে সকাল 9টা 20 মিনিটে ঘন্টায় 20 কিলোমিটার গতিতে 2টি ট্রেন সেতুর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে এবং পশ্চিম পাড় থেকে পূর্ব পাড় থেকে ছেড়ে যায়। এরপর সকাল 10টা 20 মিনিটের দিকে দ্বিতীয়বার ঘন্টায় 60 কিলোমিটার গতিতে ট্রেন দুটি সেতু অতিক্রম করে। এরপর বেলা 11টার দিকে সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে চলাচল করে। যমুনা রেল গেটটির অবকাঠামো নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পুরো সেতুটি এখন দৃশ্যমান। এ মাসেই ট্রেন চলাচলের জন্য সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে। দেশের গণতন্ত্র রক্ষা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাম ইকবাল। এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত অটোরিকশা চালক মোহাম্মদ হৃদয়ের হত্যাকারী পুলিশ সদস্য আকরামকে জামিন দেয়ায় গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে বিচারকের অপসারণ এবং আকরামের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী ছাত্র শ্রমিক জনতা। সকালে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। গত বছরের 5 অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদ হৃদয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। এ সময় শিল্প পুলিশের কয়েকজন সদস্য তাকে চড় থাপ্পড় দেয় এবং এক পর্যায়ে পুলিশ কনস্টেবল আকরাম পেছন থেকে গুলি করলে হৃদয় ঘটনাস্থলেই মারা যান। পটুয়াখালীতে অপহরণের 2 দিনেও উদ্ধার হয়নি ব্যবসায়ী শিবু বণিক। প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দরা। শুক্রবার রাতে বাউফলের কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দল। সকালে ব্যবসায়ী শিবু বণিককে অপহরণের প্রতিবাদ ও তাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। একই সময় পৌর শহরের কালীবাড়ি মন্দিরে প্রতিবাদ সভা করেন উপজেলা বিএনপি। এর আগে বন্দরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ ও নৌ পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সামনে নির্বাচনে তাদেরকে ভিন্ন রূপে দেখতে পাবেন বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 49তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এর আগে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপির একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার স্লোগান নিয়ে এগিয়ে চলা আনসার ও ভিডিপি বাহিনীর মহতী উদ্যোগের শতভাগ সফলতা নিশ্চিত করার জন্য তিনি সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে 2 ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী অষ্টজঙ্গল এলাকা থেকে বিজিবির সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হচ্ছেন ভারতীয় নাগরিক রাজু ও সোহাগ। বিজিবি জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে চোরাচালানি পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার কথা স্বীকার করেছে তারা। পরে কসবা থানায় সোপর্দ করা হয় তাদের। দিনাজপুরে বিএনপি নেতা মতিয়ার রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে উপজেলার 10 মাইল মোড়ে মানববন্ধনে বক্তারা বলেন, কাহারোল উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান চাঁদাবাজি সহ 10 মাইল জামে মসজিদের ইমাম সাহেবের বলাৎকারের ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা গ্রহণ করে। মুসল্লিরা এর প্রতিবাদ করায় মতিয়ারের সন্ত্রাসী বাহিনীর হামলায় 10 জন আহত হয়েছে। এ ঘটনায় তারা সুষ্ঠু বিচার দাবি করেন। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সরকার জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা জানান। খুব শীঘ্রই এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলোচনায় বসবে বলেও জানান প্রেস সচিব। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার উদ্দেশ্যে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য ভারতকে নোট ভার্বাল পাঠানো হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, তাকে ফেরত নিয়ে আসাকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে। শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে পাপাচার করেছেন উল্লেখ করে শফিকুল আলম বলেন, তাকে তার সম্ভাব্য শাস্তি পেতেই হবে। তিনি তার পিতার হত্যাকারীদের যেভাবে দেশে ফিরিয়ে নিয়ে এসেছিলেন তাকেও একইভাবে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান প্রেস সচিব। জুলাই ঘোষণাপত্র নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। আমরা আমাদের অ্যানাউন্সমেন্টে কিন্তু বলেছিলাম কিছু দিনের মধ্যে, তো আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের এখনো সুনির্দিষ্ট কোনো ডেট বা এগুলো ফিক্স নাই। ভোটের সময় নিয়ে ভাষা কোনো ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেছেন, যে কোনো কৌশল বা বাহানায় নির্বাচন বিলম্ব করার চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে। তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ তৈরি করা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। তবে আশা প্রকাশ করেন শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইমরুল হাসানের রিপোর্ট।
14 দিনের যুক্তরাজ্য সফর শেষে রোববার দেশে ফেরেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডনে তারেক রহমানের সাথে দলের সাংগঠনিক বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে তা নিয়ে মুখ না খুললেও সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। বলেন, বর্তমানে ফেসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। দাবি জানান রোডম্যাপ ঘোষণার। রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রুটম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে, এবং সঠিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটি রোডম্যাপ প্রদান করাই হবে ওনার জন্য সবচেয়ে জরুরি কাজ। প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনি সংস্কার এবং মাঠের সংস্কারের জন্য বেশি সময় লাগার কথা না। যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় নির্বাচনের বিষয়ে বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফেসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। ইতিমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে কোনো আপত্তি নেই বিএনপির, তবে তা যেন সরকারের ছত্রছায়া না হয়। বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে তারা সুষ্ঠু ধারায় রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সেটাই ভালো। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কিছুক্ষণের মধ্যে সাক্ষাৎ করতে যাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার লন্ডনে যাওয়ার কথা রয়েছে বেগম জিয়ার। ইতোমধ্যে বিদেশে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার 2 দিন আগে সিনিয়র নেতাদের এই সাক্ষাৎকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো শেখ পরিবারের কারো বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটি বলছে, সাবেক মেয়র ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, 9 লাখ মার্কিন ডলার পাচার এবং প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। দুদক বলছে, তাপস সহ পলাতকদের ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তামজিদ সুমনের রিপোর্ট। একজন চিফ জাস্টিসকেও নামায় দিয়েছিল। বেসিক ব্যাংকের দুর্নীতির মামলায় দুদকের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তৎকালীন চেয়ারম্যানের পদত্যাগ দাবি জানিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সময়ের পথ পরিক্রমায় সেই দুদকের মামলায় ফেঁসে যাচ্ছেন শেখ পরিবারের এই সদস্য। দুদকের চেয়ারম্যান তার অবশ্যই পদ থেকে সরে যাওয়া উচিত। আদালত প্রাঙ্গণে আওয়ামী আইনজীবীদের প্রভাবশালী এই নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রায় 9 লাখ মার্কিন ডলার পাচারের তথ্য। এছাড়া স্ত্রীসহ তাপসের বিরুদ্ধে ব্যাংকে 570 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। এই ঘটনায় রোববার পৃথক 2টি মামলা করেছে সংস্থাটি। শেখ ফজলে নূর তাপস দায়িত্ব পালনকালে স্বীয় ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 5,17,527 মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাত সারে হস্তান্তর ও স্থানান্তর করে যোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। সংস্থাটি বলছে, তদন্তের প্রয়োজনে তাপস সহ পলাতকদের ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত শেষে বা তদন্তকালীন সময়ে যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এই প্রশ্ন যেমন কইছো আমনে সব প্রশ্ন রেডি আছে। এদিন প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় 46 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর এবার এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন 4 ব্যাংক সহ মোট 5টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ তাদের ছুটিতে পাঠানোর নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, SIBL, ICB ইসলামিক ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এর আগে শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এদিন ব্যাংকটির জরুরি সভা থেকে তাকে আগামী 3 মাসের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে খাদের কিনারায় থাকা এই 6 বেসরকারি ব্যাংকের অডিট চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাস্ক ফোর্স। অডিট চলাকালে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে। অধস্তন আদালতের 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তা প্রশিক্ষণ নিতে ভারতে যাওয়ার অনুমোদন সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। রোববার এই প্রজ্ঞাপন বাতিল করা হয়। ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে 10 থেকে 20 ফেব্রুয়ারি প্রশিক্ষণ নিতে 50 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে 30 ডিসেম্বর অনুমতি দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দিয়েছিল আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছিল। প্রশিক্ষণে যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করার কথা ছিল। যুক্তরাজ্যের লন্ডনে এবার সন্ধান মিলেছে টিউলিপ সিদ্দিকীর বোন আজমিনা সিদ্দিকীকে দেওয়া বিনামূল্যে একটি ফ্ল্যাটের। ফ্ল্যাটটি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক আইনজীবী তাকে উপহার দিয়েছিলেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হ্যাম্পস্টেডের ফিঞ্চেলের ফ্ল্যাটটি আজমিনাকে 2009 সালে হস্তান্তর করা হয়েছিল বলে জানানো হয়। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে বলা হয়েছে, কোনো ধরনের আর্থিক মূল্য ছাড়াই টিউলিপের বোনকে ফ্ল্যাটটি দেওয়া হয়েছিল। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী এবং শেখ রেহানার মেয়ে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলী বলেছেন, আবু সাইদ হত্যার ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের 33 শিক্ষার্থীকে 2 সেমিস্টার ও 23 জনকে 1 সেমিস্টার করে বহিষ্কার সহ 15 শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। এছাড়াও ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো নির্বাচন হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপাচার্য। তিনি বলেন, আবু সাইদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 71 শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে 2 শিক্ষক, 4 কর্মকর্তা ও 3 কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পনেরো জন শিক্ষার্থী প্রাক্তন ছাত্রদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। আর 33 জন শিক্ষার্থীর 2 সেমিস্টার তাদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। আর 1 সেমিস্টার করা হয়েছে, এখানে হচ্ছে 23 জনকে। এই হলো টোটাল 71 জন। আর একজনকে তার শৃঙ্খলা বোর্ডের সামনে সে এসে তার আত্মপক্ষ সমর্থন করেছেন, তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার বিচার দাবি সহ 9 দফা আন্দোলনে জড়িত থাকার দায়ে বিইউপির 2 শিক্ষার্থীকে 1 বছর বহিষ্কার ও 6 জনকে আর্থিক দণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা বলেন, ছাত্র জনতার আন্দোলন চলাকালে 18 জুলাই বিইউপির হলে শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ ও ছাত্রলীগ। সে সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে হল থেকে বের করে দেয়। এরপর সেই ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচার, সেমিস্টার ফি কমানো ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির কোটার যৌক্তিক সংস্কার দাবিতে গেল 1 সেপ্টেম্বর শিক্ষার্থীরা ক্যাম্পাসে আন্দোলন করে। পরে সেনানিবাস আইন ভঙ্গের অজুহাত দেখিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়। সম্প্রতি তাদের মধ্যে 2 শিক্ষার্থী ডেভেলপমেন্ট স্টাডিজের আসিফ হোসেন ও আইন বিভাগের নাজমুল হককে বহিষ্কার করে কর্তৃপক্ষ। আরও 6 জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মধ্যকার মানসিক দ্বন্দ্ব রূপ পেয়েছে প্রকাশ্যে। বিপিএলের উদ্বোধনী দিনে প্রেসিডেন্ট বক্সে ফাহিমকে কটু কথা শুনিয়েছিলেন ফাহিম। সিলেটে বিপিএলের 2য় পর্ব শুরুর আগে সেই কথা সূত্র ধরে বোমা ফাটিয়েছেন সাকিব মুশফিকদের ক্রিকেট গুরু। যদিও বোর্ড সভাপতি বলছে বিষয়টি নিছকই ভুল বোঝাবুঝি। সিলেট থেকে নিলয় মজুমদারের রিপোর্ট।
সিলেট পর্ব শুরুর আগে বিতর্কের মুখে বিসিবি। 30 ডিসেম্বর বিপিএল উদ্বোধনের দিন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে অসম্মান করে মন্তব্য করেছিলেন ফারুক। এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন সাকিব মুশফিকদের গুরু। ফারুকের দাবি, সেই ঘটনা ভুল বোঝাবুঝি ছাড়া বেশি কিছু নয়। আসলে হয় কি, আমি মনে করি আমার প্লেইং ডেজ থেকে আলোচনার মাধ্যমে আপনি যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আর যদি কোনো আপনার অসন্তুষ্টি থাকে, এটা আর আসলে একটা টিমের মধ্যে আপনি দেখবেন যখন দলও খেলে, দলের মধ্যেও কিন্তু যে সবাই যে সবার বেস্ট ফ্রেন্ড তা না, কিন্তু ওইটা যাতে বড় না হয়, ওইটা যদি আমরা ঠিক করে ফেলতে পারি ভালো। মানে অসন্তুষ্টি যদি কারোর মধ্যে থাকে, সেটা যদি আমার সাথে যেই ব্যাপার অসন্তুষ্টি আলোচনা করে ফেললে ভালো হয়। এদিকে এই বিষয়ে গণমাধ্যমকে নতুন করে মন্তব্য করতে রাজি হননি ফাহিম। রোববার সন্ধ্যায় স্টেডিয়ামের বাইরে ঘটেছে আরও একটি ঘটনা। জুলাই অভ্যুত্থানে নিহত স্থানীয় সাংবাদিক আবু তোরাবের নামে কেন একটি স্ট্যান্ড করা হলো না, এই বিষয়ে পরিচালকদের প্রশ্নের মুখে ফেলেছেন স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জিনিসটা হচ্ছে যে সবার নামেই হতে পারত, যারা 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 মৃত্যুবরণ করেছে তাদের প্রত্যেকের নামেই কিন্তু হতে পারে, কিন্তু বাট এগুলো যেটা হয় যে প্রতীকী হয়, কিন্তু সাধারণত প্রতীকী হয়। বাট অফকোর্স আপনি বলছেন সিলেটে একজন আছেন, আমরা নিশ্চয়ই সেটা মাথায় রাখবো, ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় তাকেও আমরা অন্তর্ভুক্ত করবো। বাট এটা প্রতীকী, কিন্তু যেখানেই হোক এটা প্রতীকী। একজনের মধ্যে দিয়ে কিন্তু আমরা সবাইকেই সেই জায়গাটা দিই। পরবর্তীতে বোর্ড সভাপতি ফারুক আহমেদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হলে পুলিশ ও সেনাবাহিনীর প্রহরা স্টেডিয়াম ত্যাগ করেন বিসিবি প্রধান। নীলা মজুমদার, এনটিভি নিউজ, সিলেট। ক্রিকেটের উত্তাপ ছড়াতে ঢাকা পর্ব শেষে এখন সিলেটে বিপিএল। মাত্র এক ম্যাচ খেলা সিলেট সোমবার মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুরের। অপরদিকে কাগজে কলমে এগিয়ে থাকা ফরচুন বরিশালের সামনে চ্যালেঞ্জ জানাতে চায় দুর্বার রাজশাহী। সিলেট থেকে নিলয় মজুমদারের আরও একটি রিপোর্ট। ক্যারিবীয় পাড়ার ফর্ম যেন লাক্কাতুরায় নিয়ে আসলেন জাকের আলী। অনুশীলনে দাপট দেখিয়েছেন নেট বলারদের উপর, 6 হাঁকিয়ে বল করেছেন মাঠ পার। তবে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা সিলেটের সামনে চ্যালেঞ্জ জানাবে শীর্ষে থাকা রংপুর। দলে তেমন বড় নাম না থাকলেও যারা আছেন তাদের নিয়ে জয় পেতে আশাবাদী দলটির ফিল্ডিং কোচ ডলার মাহমুদ। অনেকদিন ধরে আপনার প্র্যাকটিস করে, সেই ক্ষেত্রে একটা সুবিধা থাকে, কিন্তু ওই বিষয়টা নিয়েই আসলে বিপিএলে জানেন যে কারোরই হোম কোনো সুবিধা পায় না। তো অবশ্যই যেটা আমাদের সাপোর্টার থাকবে, আমরা আশা করছি সাপোর্টার থেকে আমরা সাপোর্ট পাবো। আমরা একটা লক্ষ্যে আগাচ্ছি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা, ইনশাল্লাহ। সো ওইভাবে আর কি দল হিসেবে যেভাবে আমরা প্র্যাকটিস এবং যেভাবে আমাদের শিডিউল চলতেছে, আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। চেষ্টা করবো যাতে ভালো কিছু করা হয়। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। টুর্নামেন্ট শুরুর আগে কোনো দলে ছিলেন না সোহাগ গাজী। রাজশাহীতে সুযোগ পাওয়া স্পিনার চান বরিশালের তাইম শান্তদের রানের ধারা আটকাতে। এদিকে আগের ম্যাচে হোঁচট খাওয়া ফরচুন বরিশাল চায় কন্ডিশনের সাথে মানিয়ে নিতে। সন্ধ্যায় ম্যাচ হওয়ায় শিশির নিয়েও ভাবতে হচ্ছে তাদের। যে ভুলগুলো হয়েছে বলিং, সেগুলো নিয়ে অবশ্যই আজকে কাজ করা হয়েছে এবং সেই প্ল্যানগুলো হয়তো বা কোচ শেয়ার করছে যে কার কোথায় কখন কি প্রবলেমটা ছিল। সন্ধ্যার ম্যাচে শিশির বড় প্রভাব ফেলতে পারে, তবে আমাদের দলে যারা আছেন তারা সবাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন। ঢাকার মতো সিলেটেও রানের প্রত্যাশা করছে দলগুলো। এদিকে পয়েন্ট টেবিল শীর্ষে থাকা রংপুরকে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিতে চায় সিলেট স্ট্রাইকার্স। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট।